ক্লাস 11 প্র্যাকটিক্যাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রোগ্রাম নিয়ে আলোচনা চলছে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমাদেরকে পাঠানো চতুর্থ স্লাইডটি অর্থাৎ ফোর্থ স্লাইডটি তৈরি করা যায়। প্রথমে আমি প্রেজেন্টেশন ফাইলটি খুলে নেব, আমার সেভ করাই রয়েছে। তারপর আমি চতুর্থ স্লাইডটি বা ফোর্থ স্লাইডটি তৈরি করব। তোমরা খুব মন দিয়ে দেখো এবং পাশে অবশ্যই তোমাদের প্র্যাকটিক্যাল খাতাটা খুলে রাখো। প্রথমে আমি পাওয়ার পয়েন্ট স্টার্ট করে নিচ্ছি। দেখো, জানো তোমরা, স্টার্ট বাটনে ক্লিক করলাম, স্টার্ট মেনু চলে এলো। এবার মাউসের স্ক্রোল বাটনটাকে আমি একটু ঘুরিয়ে নিচের দিকে স্ক্রোল করছি। তোমরা জানো, এবার আমাকে সিলেক্ট করতে হবে মাইক্রোসফট অফিস। এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি ওর উপর দিয়ে, এই মাইক্রোসফট অফিস সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে মাইক্রোসফট অফিসের আন্ডারের যাবতীয় প্রোগ্রাম আমাকে শো করছে। আমার দরকার মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007। দেখতেই পাচ্ছ তোমরা, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007। তাহলে কি দাঁড়ালো? স্টার্ট মাইক্রোসফট অফিস, তার আন্ডারে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007। এই আমি ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে তোমরা জানো, পাওয়ার পয়েন্ট স্টার্ট করলে অটোমেটিক্যালি একটা প্রেজেন্টেশন ফাইল বা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ফাইল খুলে যায়। সেই ফাইলটাকে ক্লোজ করে দাও। ক্লোজ করতেও তোমরা জানো, আমি আগের 3টে ভিডিওতেই দেখিয়েছি, আরেকবার দেখে নাও। এই দেখো, ওপরের বাঁ দিকের কোনায় যে গোল মতন যে বাটনটা, এটা হলো মাউস বাটন, দেখতেই পাচ্ছ। এই যে অফিস বাটন। আবার বলছি, একদম উপরের বাঁ দিকের কোনার গোল মতন বাটনটাকে বলা অফিস বাটন। এবার এই অফিস বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে মেনু চলে এলো। সেখান থেকে আমি ক্লোজ অপশন, এই যে দেখতে পাচ্ছ ক্লোজ অপশন, সেইটা সিলেক্ট করব। লক্ষ্য রাখো, এই আমি ক্লোজ অপশন সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ফাইলটা খুলে গিয়েছিল সেটা ক্লোজ হয়ে গেল। এইবার আমি আমার তৈরি করে রাখা প্রেজেন্টেশন ফাইলটা খুলে নিয়ে কাজ করব। আবার দেখো, অফিস বাটন উপরের বাঁ দিকের কোনায় দেখতেই পাচ্ছ অফিস বাটন, এই ক্লিক করলাম। আবার মেনু এসে গেল। সেখান থেকে আমি এবার সিলেক্ট করব ওপেন। কেন না, আমার অলরেডি সেভ করা আছে ফাইল, সেই সেভ করা ফাইল থেকে আমাকে ওপেন করে নিতে হবে। তাহলে আমি এবার সিলেক্ট করব ওপেন। এই ক্লিক করলাম ওপেন অপশনে। সঙ্গে সঙ্গে একটা ডায়ালগ বক্স চলে এলো। এখান থেকে আমি সিলেক্ট করলাম পলিউশন নামের ফাইলটা, কারণ ওটাই আমাদের প্রেজেন্টেশন ফাইল। তাহলে পলিউশন নামের ফাইলটা সিলেক্ট করলাম, দেখতেই পাচ্ছ। এই যে তোমাদের সামনে নাড়াচ্ছি আমি। তারপর আমি ক্লিক করব ওপেন বাটনে, দেখতেই পাচ্ছ। তার মানে পলিউশন ফাইলটাকে সিলেক্ট করে নিয়ে ওপেন। যেই ওপেন বাটনে ক্লিক করলাম, আমার সামনে পলিউশন নামের ফাইলটা খুলে গেল। এবং তোমরা বাঁদিকে দেখো 3টে স্লাইড এখন অবধি আমাদের বানানো রয়েছে। এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, এই জায়গাটায় লক্ষ্য করো, 3খানা স্লাইড আমাদের অলরেডি তৈরি করা আছে। আমি এবার থার্ড স্লাইডটা সিলেক্ট করব, কারণ ওর পরে চতুর্থ স্লাইড আমাদের বানাতে হবে। আবার বলছি, এই যে বাঁ দিকের যে অংশটা, তুমি এটাকে স্লাইড উইন্ডো বা নেভিগেশন উইন্ডো বলতে পারো। তাই নেভিগেশন উইন্ডো থেকে আমি থার্ড স্লাইডটা সিলেক্ট করব, কারণ ফোর্থ স্লাইডটা ওর পরে বানাতে হবে। তাহলে লক্ষ্য করো, এই আমি থার্ড স্লাইডে পয়েন্ট করলাম আর এই ক্লিক করে দিলাম।
যে মুহূর্তে আমি থার্ড স্লাইডটা ক্লিক করলাম, তোমরা তাকিয়ে দেখো তোমাদের সামনে থার্ড স্লাইডটা এসে গেছে। আমরা আগের ভিডিওতে এই থার্ড স্লাইড অবধি তৈরি করা শিখেছিলাম। এবার আমি ফোর্থ স্লাইডটা তৈরি করব, তোমরা লক্ষ্য করো। নতুন স্লাইড ইনসার্ট করতে গেলে আমরা জানি প্রথমে হোম ট্যাব, এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি দেখো হোম ট্যাব, এই যে এই হোম ট্যাবে ক্লিক করতে হবে। তারপর এই যে নিউ স্লাইড বলে যে আইকনটা আছে তার ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে নানা রকম স্লাইডের লেআউট বা গঠন আমাদের সামনে আবির্ভূত হবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, নতুন একটা স্লাইড ইনসার্ট করব, তাই এই দেখো হোম ট্যাব, আমি প্রথমে হোম ট্যাবে ক্লিক করলাম। তারপরে এই যে আইকনটা দেখছো নিউ স্লাইড, সেখান থেকে নিউ স্লাইড ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করলাম। নানা রকম স্লাইড লেআউট বা স্লাইডের গঠন চলে এলো। এবারেও আমরা টু কন্টেন্ট স্লাইড সিলেক্ট করব। আবার বলছি, এবারেও আমরা এই টু কন্টেন্ট স্লাইড সিলেক্ট করব। বাকি স্লাইডগুলো কখন সিলেক্ট করব সেটা আমি পরে বলবো। আর প্রথম দুটো স্লাইড আমরা এই যে দেখতে পাচ্ছ, প্রথম দুটো লেআউট আমরা প্রথম দুটো স্লাইডেই সিলেক্ট করেছি, টাইটেল স্লাইড আর টাইটেল স্লাইডটা আমরা প্রথম স্লাইডে সিলেক্ট করেছি, আর তারপর থেকে আমরা টু কন্টেন্ট স্লাইডটা সিলেক্ট করছি। বাকি স্লাইডগুলো কখন সিলেক্ট করব আমি ঠিক সময় মতো বলে দেবো। আপাতত আমি এই টু কন্টেন্ট স্লাইডটা আবার সিলেক্ট করছি, লক্ষ্য করো, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে টু কন্টেন্ট স্লাইড চলে এসেছে সামনে। এবার আমি চতুর্থ স্লাইডটা তৈরি করব, তোমরা লক্ষ্য করো। ফার্স্টে আমি ওপরের যে প্লেস হোল্ডারটা যেখানে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল, সেখানে ক্লিক করব। এই আমি ক্লিক করলাম। এই জায়গাটায় আমাদেরকে স্লাইডের টাইটেল বা শিরোনামটা দিতে হয়, আমরা জানি। আমি এই লিখছি, দেখো তোমরা খাতার সাথে মিলিয়ে নাও, ওয়াটার পলিউশন। তোমাদের খাতায় দেখো দেওয়াই আছে। চতুর্থ স্লাইডে আমরা ওয়াটার পলিউশন নিয়ে আলোচনা করব। এইবার ওয়াটার পলিউশন লেখাটাকে আমি সিলেক্ট করব, করে সাইজটাও বাড়াবো, কালারটাও চেঞ্জ করব। লক্ষ্য করো, এই ওয়াটার পলিউশন লেখাটাকে সিলেক্ট করলাম, সোজা চলে গেলাম হোম ট্যাবে। অলরেডি আছি আমরা হোম ট্যাবে। এই সাইজ তোমরা জানো, এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, লেখার সাইজ বাড়াতে গেলে এই আমি ক্লিক করে করে মোটামুটি সাইজ বাড়িয়ে দিলাম। এবার একটা কালার দেব, তোমরা জানো এইটা হচ্ছে কালার, ফন্ট কালার দেওয়ার আইকন। আমি পাশে ড্রপ ডাউন লিস্ট আইকনটা ক্লিক করলাম, নানা রকম কালার দেখাচ্ছে। যেহেতু পলিউশন বা দূষণ একটা বিপদ সংকেত আমাদের কাছে, সেজন্য লাল কালারই আমি চুজ করছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যা ইচ্ছে কালার নিও। এই ধরো আমি রেড চুজ করলাম, হয়ে গেল রেড কালার। চাইলে আমি ফন্ট স্টাইলটাও চেঞ্জ করতে পারি, তার জন্য আমাকে এই যে দেখতে পাচ্ছ এই যে ইনক্রিজ ফন্ট সাইজ বাড়ানোর জন্য তার পাশের যে আইকনটা আছে তার ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করলাম। এখান থেকে ধরো আমি সিলেক্ট করলাম সে বুক অ্যান্ড টিক, তখন লেখার স্টাইলটা এরকম হয়। বুঝতেই পারছো, সমস্ত টুলসগুলো এই টুলবারে তোমরা পেয়ে যাবে। তার আগে কিন্তু লেখাটাকে সিলেক্ট করতে ভুলবে না। লেখাটাকে সিলেক্ট করবে, তারপর হোম ট্যাবে চলে যাবে, আর হোম ট্যাব থেকে টুলবারে সমস্ত ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, কালার চেঞ্জ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, লেখা বা ফন্ট স্টাইল চেঞ্জ সব পেয়ে যাবে। তাহলে আমার ওয়াটার পলিউশন লেখা হয়ে গেল। আমি আর একটু সাইজটা বাড়িয়ে দিই, এইবার আমি বাঁ দিকের প্লেস হোল্ডারে ক্লিক করব। তোমরা লক্ষ্য রাখো, এই আমি বাঁ দিকের প্লেস হোল্ডারে ক্লিক করলাম। এবার কার্সারটাকে আমি সেন্টারে অ্যালাইন করব। কেন?
না এখানে আমি একটা ওয়াটার পলিউশনের ছবি নিয়ে আসব এবং ছবিগুলো সেন্টারে অ্যালাইন করলে দেখতে খুবই সুন্দর হয়। আবার বলছি, এই প্লেস হোল্ডারের মধ্যে আমি একটা ওয়াটার পলিউশন বা জল দূষণের ছবি ইনসার্ট করব। তা ছবিগুলো সেন্টারে ইনসার্ট করলে দেখতে খুবই সুন্দর হয়। তাহলে দেখো, এই যে টুলবার তোমরা জানো, এই যে টুলবার দেখতেই পাচ্ছ, এই টুলবারে এই দেখো, মানে এই যে উপরে সব টুলবার তো তোমরা তোমাদের চোখের সামনে খোলা রয়েছে, সেখানে দেখো সেন্টার বলে একটা আইকন রয়েছে বা টুল রয়েছে। এই যে এবার আমি এই সেন্টার আইকনে ক্লিক করলাম। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এই যে আমি মাউস নাড়াচ্ছি, কার্সার কিন্তু আমার সেন্টারে বসে গেছে প্লেস হোল্ডারের মধ্যে। এইবার আমি একটা ক্লিপ আর্ট নিয়ে আসবো, যেটা দিয়ে আমি ওয়াটার পলিউশনটা মোটামুটি বোঝানোর চেষ্টা করব। তোমরা লক্ষ্য রাখো, ক্লিপ আর্ট আনতে গেলে আমরা জানি, আমরা মাইক্রোসফট ওয়ার্ডেই শিখেছি, ফার্স্টে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। এই যে ইনসার্ট ট্যাব দেখতেই পাচ্ছ, আমি ঘোরাচ্ছি, এই ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম। সেখান থেকে আমরা জানি ক্লিপ আর্ট, এই যে ক্লিপ আর্ট আইকনটা সিলেক্ট করতে হবে। তাহলে ইনসার্ট ট্যাবে ফার্স্টে ক্লিক, সেখান থেকে ক্লিপ আর্টে ক্লিক করতে হবে। এগুলো কিন্তু আমরা ওয়ার্ডে শিখেছি। এবার ক্লিক করলাম ক্লিপ আর্টে, সঙ্গে সঙ্গে ডান দিকে তাকিয়ে দেখো, ক্লিপ আর্ট নামে একটা উইন্ডো পেন খুলে গেছে। আবার বলছি, স্ক্রিনের ডান দিকে তাকাও, ক্লিপ আর্ট নামে, এই যে ক্লিপ আর্ট নামে একটা উইন্ডো পেন তোমাদের সামনে খুলে গেছে। আমি এবার সার্চ ফর বক্সে ক্লিক করলাম, করে মুছে দিলাম, ইন্ডাস্ট্রি লেখাটা মুছে দিলাম, কারণ এর আগে আমরা সার্চ করেছিলাম ইন্ডাস্ট্রি, এবারে মুছে দিলাম। এবারে ধরো আমি সার্চ লিখছি ওয়াটার, আচ্ছা লিখে দেখি পাই কিনা। আমি সার্চ করছি ওয়াটার পলিউশন, করে গো বাটনে ক্লিক, দেখতেই পাচ্ছ না ছবি নেই। মানে ওই সংক্রান্ত ছবি যদি লোড করা না থাকে তাহলে কিন্তু তুমি ছবি পাবে না। তাহলে কি করব, লক্ষ্য করো, আবার এই সার্চ বক্সে ক্লিক করলাম, ওয়াটার পলিউশন লেখাটা মুছে দিলাম। আমি এবার টাইপ করছি বিল্ডিং। কেন বিল্ডিং, তোমরা একটু পরে সেটা বুঝতে পারবে। তাহলে এখানে টাইপ করলাম বিল্ডিং, সার্চ ফর বিল্ডিং দিয়ে এই যে গো বাটন দেখতে পাচ্ছ, গো বাটনে ক্লিক করলাম। এবার তাকিয়ে দেখো, নানা রকম বিল্ডিং বা বাড়ির ছবি চলে এলো। আমি জল দূষণের জন্য এইটাকেই সিলেক্ট করছি, মানে এছাড়া আমি জলের সেরকম কোনো বা জল দূষণের সেরকম কোনো ছবি পাচ্ছি না। তাহলে আমি আপাতত জল দূষণের জন্য এই ছবিটা সিলেক্ট করব। এই কারণেই আমি সার্চ করে বিল্ডিং লিখেছিলাম। আমি জানি যে বিল্ডিং লিখলে এই ছবিটা জলের একটা পাওয়া যাবে। আপাতত আমরা এই ছবিটা দিয়ে জল দূষণের ছবির কাজ চালিয়ে নেব। এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো ছবিটা চলে এলো সেই প্লেস হোল্ডারে। এবার এই ক্লিপ আর্টের কাজ শেষ, দেখতেই পাচ্ছ ক্লিপ আর্ট উইন্ডো পেন্টার, ওর এখানে একটা ক্রস বাটন আছে, এই যে ক্লোজ দেখতেই পাচ্ছ, এই যে মাউস পয়েন্টার নাড়াচ্ছি, এই যে আমি এবার ক্লোজ করে দিলাম। অর্থাৎ ক্লিপ আর্টটা আনার পর তোমার কাজ শেষ, তুমি ক্লিপ আর্ট উইন্ডোটা ক্লোজ করে দেবে। এবার তো জানোই ক্লিপ আর্টটার এই যে সাইডের যে কর্নারের সিলেকশন পয়েন্ট আছে, ড্র্যাগ করে বা নিচের দিকে ড্র্যাগ করে এই সিলেকশন পয়েন্টগুলো ধরে ড্র্যাগ করে বাড়িয়ে নেব। এই যে দেখো, এই যে সিলেকশন পয়েন্টগুলো টাচ করছি, টু হেডেড অ্যারো আসছে, ড্র্যাগ করে বাড়িয়ে নিচ্ছি। আরেকবার দেখো, এই যে সিলেকশন, এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8খানা সিলেকশন পয়েন্ট তোমরা দেখছো ছবিতে, সে যে কোনো সিলেকশন পয়েন্টে কাজ করলেই তুমি দুমুখ তীর একটা পাবে। এবার তুমি ড্র্যাগ করে কমাতে পারবে সাইজটা, দেখো, আবার ড্র্যাগ করে বাড়াতে পারবে। কোনাকুনি ড্র্যাগ করলে সমানভাবে সাইজ বড় হবে বা ছোট হবে, আর সাইডে যদি টাচ করে আবার ড্র্যাগ করো, এই দেখো এইভাবে ছোট হলো সাইজটা, আবার এখানে টাচ করে এই আমি বড় করে দিলাম।
ওটা নিজেরা প্র্যাকটিস করলেই করে নিতে পারবে, এমন কিছু অসম্ভব কিছু নয়। আর যদি সরাতে চাও ছবিটাকে, যেমন আমি একটু নিচে নামিয়ে নিতে চাই, তাহলে ছবির মাঝখানটায় নিয়ে যাও মাউস পয়েন্টারটা, তোমাকে দেখো 2 হেডেড অ্যারো দেখাচ্ছে, একটু ড্র্যাগ করে নামিয়ে নাও, সরি 4 হেডেড অ্যারো। আবার বলছি, ছবিটাকে যদি একটু সরাতে চাও বা মুভ করাতে চাও, তাহলে ছবির ভেতরে যে কোনো জায়গায় পয়েন্ট করো, তোমাকে 4 হেডেড অ্যারো বা 4 মুখ তীর দেখাবে। এবার তুমি ড্র্যাগ করে একটু উপরে তোলো বা নিচে নামাও, তোমার ইচ্ছে মতো। তার মানে হলো 2 মুখ তীর আসা মানে তুমি ছবিটার সাইজ বড় বা ছোট করতে পারবে, আর 4 মুখ তীর আসার ফলে তুমি ছবিটার এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারবে বা মুভ করতে পারবে। এক কথায় মনে রাখো, 2 হেডেড অ্যারো মিন্স সাইজিং আর 4 হেডেড অ্যারো মিন্স মুভিং। ঠিক আছে? আচ্ছা, এবার আমি ডান দিকের প্লেস হোল্ডারটায় ক্লিক করব। এবার আমাকে ওয়াটার পলিউশনের কারণগুলো লিখতে হবে, ঠিক তোমাদের যে নোটসগুলো পাঠিয়েছিলাম সেই অনুযায়ী আমি লিখছি, লক্ষ্য করো। লিখলাম কজেস। আচ্ছা, এন্টার। এবার যেই এন্টার প্রেস করলাম, কার্সার পরের লাইনে নেমে এলো, দেখতেই পাচ্ছ, এই যে কার্সার নেমে এসছে পরের লাইনে, আর বুলেটটা ঠিক তার তলায় চলে এসছে। এবার কিবোর্ড থেকে আমি আগের ভিডিওতেও শিখিয়েছিলাম একবার, ট্যাব ট্যাব কিটা প্রেস করো। কিবোর্ডের বাঁ দিকে মাঝামাঝি একটু উপরে রয়েছে, ক্যাপস লক কির উপরে থাকে সাধারণত ট্যাব কি। এই আমি ট্যাব কি টিপলাম, সঙ্গে সঙ্গে দেখো কার্সারটা বেশ কয়েক ঘর এগিয়ে গেল এবং বুলেটের শেপটাও চেঞ্জ হয়ে গেল। এবার আমি প্রথম কজটা লিখি, ওয়াশিং অফ ক্লোথস, ওয়াশিং অফ ক্লোথস, কমা sorry, washing of clothes, comma, bath of domestic animals in ponds, comma, রিভার্স। প্রথম কারণটা লিখে দিলাম যে পুকুরে, নদীতে গৃহপালিত পশুদের চান করানো, এটা একটা জল দূষণের অবশ্যই কারণ। প্রথম কারণটা লিখলাম, এন্টার। আরেকটা কারণ লিখতে হবে, লিখছি, দেখো তোমরা খাতার সাথে মেলাও। ডিসপোজাল অফ ওয়েস্ট materials from industries in the water, অর্থাৎ যে সমস্ত কারখানা, কলকারখানা থেকে নির্গত বর্জ্য জলের মধ্যে ফেলা বা জলের মধ্যে দিয়ে দেওয়া, এটাও একটা কারণ। আমরা জানি যে জন্তু জানোয়ারদেরকে পুকুরে বা নদীতে স্নান করানো জল দূষণের কারণ, কলকারখানা থেকে নির্গত বর্জ্য বা ওয়েস্ট মেটেরিয়াল জলের মধ্যে ফেলে দেওয়া, এগুলো সব জল দূষণের কারণ। তাহলে আপাতত দুটো কজ আমরা লিখলাম। এবার এন্টার। এবার আমাকে রেমিডিস লিখতে হবে, কজেস হয়ে গেল। তা আমি এবার পিছিয়ে আসবো আবার কার্সারটাকে নিয়ে, শিফট ট্যাব, আগে এতেও বলেছি, কয়েক ধাপ এগোতে গেলে কার্সার ট্যাব কি প্রেস করতে হবে, আর কয়েক ধাপ পিছোতে গেলে শিফট ট্যাব কি প্রেস করতে হবে। আমরা শিফট ট্যাবে প্রেস করলাম, পিছিয়ে। এবার আমি লিখছি রেমেডিস, এন্টার। আবার ট্যাব প্রেস করলাম, দেখতেই পাচ্ছ আবার কার্সার কয়েক ঘর এগিয়ে গেল। এই জায়গাটা আমি আরেকবার দেখিয়ে দিই তোমাদের, দেখো এরকম ছিল, রেমিডিস লিখেছি, এই রেমিডিস লিখেছি, লিখে একটা এন্টার করলাম, সঙ্গে সঙ্গে কার্সার পরের লাইনে নেমে এলো আর বুলেটটাও ঠিক পরের লাইনে চলে এলো। এবার কিবোর্ড থেকে
ট্যাব টিপবে, তাহলে কার্সার আবার কয়েক লাইন কয়েক স্পেস বা কয়েক ঘর এগিয়ে যাবে। এবার রেমিডিসটা লিখে দিই, restrictions of washing clothes and bath of domestic animals, অর্থাৎ এই গৃহপালিত পশুদের চান করানো বন্ধ করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, ইন রিভার্স, ইন পন্ডস লিখে দিয়ে এটা পন্ডস, কমা রিভার্স এটসেট্রা, এন্টার। আচ্ছা দেখো, এবার আমি এন্টার টিপলাম, আমি পরের লাইনে চলে গেছি। পরের কস্টে লিখে দিই, রেস্ট্রিকশনস অফ, দেখো restrictions of disposal of waste materials in ponds, rivers, তার মানে পুকুর বা নদীতে কারখানা থেকে বর্জ্য পদার্থ ফেলা বন্ধ করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। এই দুটো হলো রেমিডি বা নিরাময় বা প্রতিকার। তাহলে তাকিয়ে দেখো, আমাদের ওয়াটার পলিউশনের কজেসও লেখা হয়ে গেল, এই যে কজেস লেখা হয়ে গেল, আবার ওয়াটার পলিউশনের রেমিডিসও লেখা হয়ে গেল। এবার একটু সাইজগুলো বাড়িয়ে দিই, এই সিলেক্ট করলাম পুরো ম্যাটারটাকে, আর সোজা চলে গেলাম ওপরে, যে টুলবার দেখতেই পাচ্ছ, ইনক্রিজ ফন্ট সাইজ, এই কয়েকবার ক্লিক একটা জিনিস খেয়াল করো, যেই ক্লিক করলাম বেশি বড় হয়ে গেল, সঙ্গে সঙ্গে রিডিউস করে দেবে। জি 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 দেখো, আচ্ছা ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, আমি যেই ওটা ইনক্রিজ করেছি এতখানি বড় হয়ে গেছে, এবং এই বাউন্ডারির বাইরে বেরিয়ে গেলে কিন্তু স্ক্রিনে আর দেখা যাবে না। তাহলে কি করবে, তোমার টেনশনের কিছু নেই, পাশেই রয়েছে ডিক্রিজ ফন্ট সাইজ, এই যে ডিক্রিজ ফন্ট সাইজ, ক্লিক করে কমিয়ে দাও। কাজে এগুলোকে আর বাড়ানো যাবে না, ও মোটামুটি জায়গা জুড়ে বসে গেছে। আমি শুধু একটাই করতে পারি, এই প্লেস হোল্ডারের এই সিলেকশন পয়েন্টে টাচ করলাম, ড্র্যাগ করে বাড়িয়ে দিলাম এলাকাটা, নিচেরটাও তাই, এই টাচ করলাম, ড্র্যাগ করে বাড়িয়ে দিলাম, এর বেশি আর সাইজ বাড়ানো মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা এবার আমি কজেস কথাটাকে সিলেক্ট করলাম, এখান থেকে দেখতেই পাচ্ছ এই যে টুলবারে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করে নিলাম। ঠিক একইভাবে রেমেডিস কথাটাকে সিলেক্ট করলাম, আবার বোল্ড, ইটালিক, আন্ডারলাইনে ক্লিক করলাম। ঠিক আছে, আর এবার একটু কালার চেঞ্জ করে দেব। লক্ষ্য করো, এই ওয়াশিং অফ ক্লথস সিলেক্ট করলাম, দেখতেই পাচ্ছ এই যে কালার ড্রপ ডাউন লিস্ট আইকন, এখান থেকে ধরো প্রথমটা দিলাম সে ইয়েলো, আবার ক্লিক করলাম, আবার এই ধরো পরেরটা সিলেক্ট করলাম, এটা ধরো দিলাম সে এই কালারটা, আবার এই অংশটা সিলেক্ট করলাম, আবার এই যে উপরে ফন্ট কালারে ক্লিক করছি, এবারে ধরো নিলাম সে এই গ্রিনটা নিলাম, ফ্লোরোসেন্ট গ্রিন, আর এই লাস্টের এটা সিলেক্ট করলাম করে আবার গেলাম ফন্ট কালারে, এবারে ধরো দিয়ে দিলাম রেড দিয়ে দিলাম। মোটামুটি না, রেডটা ভালো লাগছে না একদমই, একটু হালকা কালার দিই, আবার সিলেক্ট করলাম, গিয়ে আবার এখানে এলাম, এবার ধরো সে হ্যাঁ এই ব্লুটাই দিয়ে, এগুলোই ভালো খেলছে রঙগুলো। ব্যাস, আমার চতুর্থ স্লাইডও তৈরি। এবার আমি শুধু চতুর্থ স্লাইডটা চালিয়ে দেখতে চাই যে কেমন লাগছে। দেখো, আচ্ছা একটু লক্ষ্য রাখো, দেখো তুমি যে স্লাইডে যে এই মুহূর্তে কাজ করছো,
সেই স্লাইডটা যদি তুমি দেখতে চাও শো করে, তাহলে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম এই আইকনটা দেখো নিচের দিকে, এই যে আইকনটা স্লাইড শো, এই আইকনটায় ক্লিক করলে শুধু কারেন্ট স্লাইডটা দেখায়। কারেন্ট স্লাইডটা মানে যেটা যে স্লাইডটা এই মুহূর্তে সামনে খোলা আছে, এই ক্লিক করলাম, দেখো ঠিক আছে। এই চতুর্থ স্লাইডটা চলে এলো। আমরা এখানে বলে দিচ্ছি যে ওয়াটার পলিউশন। এবার ওয়াটার পলিউশনে একটা মানে বিশুদ্ধ একটা ওয়াটার বা জলের পরিবেশ কিরকম হতে পারে তার একটা ছবি দিলাম, মানে এর চেয়ে ভালো ছবি আমরা পাইনি। আর কজেস গুলো লিখে দিলাম, কি কি কারণ, আর রেমিডিস কি কি প্রতিকার সেটাও লিখে দিলাম। আশা করি এই স্লাইডটা বুঝতে পারলে। আমি এবার প্রথম থেকে একবার শো করব। তোমরা জানো এসকেপ টিপলেই আমরা আবার নর্মাল ভিউতে চলে যাব। এই আমি এসকেপ টিপলাম, চলে এলাম নর্মাল ভিউতে। এবার আমি স্লাইড শো করব প্রথম থেকে। প্রথম থেকে স্লাইড শো করতে গেলে তোমরা জানো প্রথমে ভিউ ট্যাব, এই যে ভিউ ট্যাব, এই ভিউ ট্যাবে ক্লিক করলাম। এখান থেকে রয়েছে স্লাইড শো অপশন, এই যে স্লাইড শো এই ক্লিক করলাম। এই প্রথম স্লাইড ক্লিক করলাম, এই এলো আমার সেকেন্ড স্লাইড, ক্লিক করলাম, এই এলো আমার তৃতীয় স্লাইড, ক্লিক করলাম, এই এলো আমার চতুর্থ স্লাইড, ক্লিক করলাম, আর নেই, এই ব্ল্যাঙ্ক স্ক্রিন হয়ে গেল। আরেকবার ক্লিক করো, নর্মাল ভিউতে পৌঁছে যাবে। সমস্ত স্লাইড বানানো শেখানোর পর আমি শেখাবো কি করে এই স্লাইড শো গুলোকে অটোমেটিক করা যায়। মানে আমি কোনো ক্লিক করব না, নিজে নিজেই শো হতে থাকবে। এর সাথে আরো শেখাতে হবে ট্রানজিশন এফেক্ট, অ্যানিমেশন এফেক্ট বা কাস্টম অ্যানিমেশন ইত্যাদি। ওগুলো পরবর্তী পর্যায়ে আমরা আসবো। আপাতত প্রথম পর্যায়ে তোমাদের শিখতে হবে যে একটা প্রেজেন্টেশনের স্লাইডগুলো কি করে পরপর বানাতে হয়। সেইগুলো ভালো করে শেখা হয়ে গেলে শিখতে হয় স্লাইড ট্রানজিশন, কাস্টম অ্যানিমেশন, কিভাবে স্লাইডকে কোনো প্রেজেন্টেশনকে অটোমেটিক শো করা যায়। অটোমেটিক শো মানে আমি ক্লিকই করব না, নিজে নিজেই শো হবে, সেগুলো পরবর্তী পর্যায়ে আমরা আসবো। আগে স্লাইড বানানোগুলো আমাদেরকে ভালো করে শিখে নিতে হবে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ চতুর্থ স্লাইডটি তৈরি করার ভিডিওটি শেষ।